এখানে কিঞ্চু দেবী কতটা লেখা আছে, অথচ আমি ভেবেছিলাম যার সম্বন্ধে একটু বলবো সেটা আমাদের শ্রদ্ধেয় শৈলেন মিশ্রকে নিয়ে। তো শৈলেন মিশ্র সম্বন্ধে বিশেষ কিছু আশা করেছিলাম যার কাছে, রঞ্জিত দার কাছে, তো উনি বেশ কভার করলেন না। এবং আমাকে এই তার জীবন কাজকর্ম নিয়ে যেটুকু আমি তাকে কাছ থেকে দেখেছি ও বুঝেছি সেই সম্বন্ধে দু চারটে কথাই বলবো। আর সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আজকে সময় যেহেতু সংক্ষিপ্ত, বাকি তিনজনের সম্বন্ধে কথা বলতে গেলে অনেক কিছু হয়ে যাবে। তো যাই হোক, এই শৈলেন মিশ্রকে আপনারা যারা দেখেছেন বা যারা জানেন না তাদের পারিবারিক ইতিহাস একটু বলে দেওয়া দরকার। শৈলেন মিশ্রর যে প্রপিতামহ যিনি ছিলেন মিশ্রজি, তিনি বারাণসীর একজন বিখ্যাত সংস্কৃত পরিবারের মহাপণ্ডিত ছিলেন। এবং আপনারা জানেন যখন শান্তিনিকেতন তৈরি হয় তখন এই সংস্কৃত শিক্ষার জন্য যে পণ্ডিত উনি সারা ভারতবর্ষে খুঁজে বেরিয়েছেন, রবীন্দ্রনাথ খুঁজে খুঁজে বার করেছিলেন সেই আমাদের এই শৈলেন মিশ্রের প্রপিতামহকে। এবং তিনি দীর্ঘদিন শান্তিনিকেতন যে আমাদের ব্রহ্মচর্য আশ্রম ছিল সেই আশ্রমের সংস্কৃত পণ্ডিত ছিলেন। এবং সেই পণ্ডিত হিসাবে তিনি যথেষ্ট সুনাম করে রেখেছে। তার কাছে যারা কারা শেখেনি, বিদুশেখর শাস্ত্রী থেকে আরম্ভ করে সৈয়দ মুস্তফা আলী থেকে আরম্ভ করে যারা সংস্কৃত পণ্ডিত ছিলেন আর কি, এবং তারা সবাই তার ছাত্র ছিলেন। কিন্তু শান্তিনিকেতন তো শান্তিনিকেতনই, রবীন্দ্রনাথের মৃত্যুর পর সেই শান্তিনিকেতনে যে রাজনীতি শুরু হলো, সেই রাজনীতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ওই বিখ্যাত পণ্ডিত মানুষটি তার চাকরি হারিয়ে ফেললেন। এবং চাকরিটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা জানেন কিনা তিনি কি করবেন, ব্রাহ্মণের ছেলে মিশ্র ব্রাহ্মণ, তারা আমরা বোলপুরে যে পীঠস্থান আছে দেখেছেন বোধহয়, ডাঙ্গিলে কালীতলা বলে, এই ডাঙ্গিলে কালীতলার তিনি পুরোহিত হয়ে গেলেন। এমন একটা পুরোহিত পরিবার যারা বংশানুক্রমে এই মন্দিরটা এখনো চালিয়ে যাচ্ছেন এবং তাদের পারিবারিক আয়ের সূত্রটা কিন্তু ওই মন্দির। সেই মন্দিরে পুরোহিতের ছেলে, সেই বংশের ছেলে যে এত বড় বিপ্লবী হবে সেটা কেউ চিন্তাই করতে পারেনি। তার কারণ একটা হচ্ছে আমাদের সেই দশক, সেই বিখ্যাত দশক 70 দশক, সেই 60-এর দশক, সেই দশকে আমাদের যে যুব ছাত্র সমাজ তৈরি হয়েছিল, যাদের চিন্তা চেতনায় বাম চিন্তা ছাড়া আর কিছু ছিল না। আজকে যারা আমরা সাহিত্য সংস্কৃতি নিয়ে বসে আছি, কাজ করছি, দেখছি, বুঝছি, তারা সেই বাম চিন্তার আর সেই বামপন্থী ধারণার ফসল। আপনার কি দেখেছেন সেই সময় যারা যারা কথা বলেন, ভিডিও থেকে আরম্ভ করে ওই যার কথা হলো যে আমাদের এসপি সাহেব ইয়াদ খান, তারা পর্যন্ত, এমন আমি যেখানে কর্মসূত্রে গেছি যেখানেই দেখেছি একটা সাহিত্যিক সমাজ গড়ে উঠেছে, সেই সমস্ত বাম চিন্তাধারার ফসল থেকে তারা উঠে এসছেন। এবং আমার মনে হয় যে বিপ্লবী, যে এমন কোনো বিপ্লবী নেই যিনি লেখেননি, কবিতা লেখেননি, তিনি গান লেখেননি, তিনি সাহিত্য রচনা করেননি, তিনি মেমোয়ার্স লেখেননি, সবকিছু করেছেন। আমার সঙ্গে তার পরিচয়ের সূত্রটা ভারী অদ্ভুত, একটু হাসির কথা। আমি 60-এর দশকে কলকাতায় একটা বিখ্যাত কলেজে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করতে গিয়ে আমার প্রথম পরিচয় হলো অসীম চট্টোপাধ্যায়ের সঙ্গে, কাকা। তিনি আমাদের মাথাতে বাম চিন্তায় ঢুকেছিলেন। আমি সেই 1969 সালের যে পার্টির দমন হয়েছিল, যে বিশাল বিশাল মিছিল হয়েছিল, যখন একটা পার্টি ভেঙে দুটো পার্টিতে দাঁড়িয়ে যাচ্ছে, আমি সেই মিছিলে অংশ নিয়েছিলাম। আমি দেখেছি কবি সরোজ দত্তকে দেখেছি কানু সান্যালকে দেখেছি, সিএমকে দেখেছি, সবাইকেই দেখেছি। আর কার নাম করবো, একটা বক্তৃতা দিয়ে হয়ে যাবে। তো আমাকে বললো, তুমি বীরভূম তো এখন মুক্তাঞ্চল, তুমি ফিরে চলে যাও ওখানে গিয়ে শৈলেনের সঙ্গে কন্ট্যাক্ট করো। তো ওইরকম একটা ক্যারিয়ারের সুযোগ, ওইরকম একটা ভালো কলেজ থেকে পড়ার সুযোগ থেকে যারা সমস্ত ছেলেরা আমাদের কলেজে, সেই প্রেসিডেন্সি কলেজের ছাত্ররা সবাই এক ঘাট থেকে, আমার যতদূর মনে আছে, সেই 70 দশকে, মুক্তির দশকে পরিণত করার জন্য তারা বেরিয়ে পড়লেন একে একে। আমি ফিরে আসলাম। এবার আমি শুনলাম যে শৈলেন এবং বীরেন, যা এখন যিনি বেঁচে আছেন, বীরেন ঘোষ, তারা ময়দানে একটা মিটিং ডেকেছে। বোলপুর যে ময়দানটা আছে, যে ডাকবাংলো ময়দান বলি, সেই মিটিংয়ে আমি এবং পল্টু ব্যানার্জি বেচারি, সেও মারা গেছে, সে দুজনের সাইকেল নিয়ে গেলাম। সাইকেল নিয়ে যাওয়ার পর দেখছি ওরা আসতে পারেননি, পুলিশ পিছন থেকে এসে আমাদের দুজনকে ধরে নিয়ে চলে গেল। তুলে নিয়ে আজকে থানায় ভরা হলো। সেখানে একটা বড় অদ্ভুত অভিজ্ঞতা হলো আমার জীবনে। আমার সেই থেকে বামপন্থী চিন্তাধারা বলতে একটা ফ্র্যাকশন উইংটা যে তৈরি হয়েছিল, যার থেকে পরবর্তীকালে ভরতজ্যোতি রায়চৌধুরী সরে এসেছিলেন বা শৈলেন মিশ্রাও সরে গিয়েছিলেন, কিন্তু তার সূচনা আমার চোখে যারা ধরা পড়লো সেইখানে। তো সবাই আমরা নাম পাল্টে দিয়েছি। সম্ভবত আমার নাম ছিল অনির্বাণ মজুমদার, এবং সবাইকে ডাকছে। আমরা খুব লক্ষ্য করে দেখছি সে বেধড়ক প্রাণী, যাকে বলে 3টে কাঠের অ্যাঙ্গেল করে সে যত মারে তার থেকে বেশি আওয়াজ হয়, সেই আওয়াজ
যদি শুনলেই যা পরবর্তীকালে যা ডান পড়বে তাকে ভয় মরে যাবে। তো আমার যতদূর ধারণা আছে এয়ার খান তখন এসপি, তিনি নিশ্চিতভাবে আমি বলতে পারি একজন বামপন্থী মানুষ ছিলেন এবং তিনি বলেছিলেন ট্রিটমেন্ট হবে কিন্তু কেস দেবেন না। প্রথম দিকে যে সূচনা পর্বটা বলি সেই সময় তো আমি সোহেলকে খুঁজে বেড়াচ্ছি, সোহেলকে আর দেখতে পাচ্ছি না, যে ও দলের মধ্যে নেই। আমাকে ডাকা হলো, অনির্বাণ মজুমদার এ আছে, এগিয়ে এসো, দারোগা ক্ষিতীশ। এবার আমাকে দেখার পরে দণ্ডদাতা যে ছিল একটা নিচু শ্রেণীর বোধ পুলিশ কনস্টেবল, আমরা তখন বলতাম পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 100 বারো, চিৎকার করছি। আর সেই সময় সে ডান্ডাটা নিয়ে আমার নাম শুনে বলছে বামুন বামুন বামুন। তো আমি ভাবলাম এর মধ্যে কিছু একটা ফয়দা আছে। মজুমদার যে ব্রাহ্মণ হয় আমার এই জ্ঞানটাও তখন হয়নি। তারপর দেখি দণ্ডদাতার দণ্ডটা উপরে উঠলো, উঠে নেমে গেল। ক্ষিতীশ দাস বলছে কে শালা চালা, তো বলে বামুনের ছেলেটিকে মারতি লাগবো। আরে বাবা এ তো মহা মুশকিল। হ্যাঁ, তারপর তুই বামুনের ছেলে দেখে তো তাই মনে হচ্ছে, তো এদিকে আয়, আমার মেয়েকে পড়াতে পারবি, মাসে 20 টাকা করে দেবো। কি করিস? তারপর কলেজের নাম ফাম শুনে ফুনে হবে বোধহয়। আমি তখন সেই পলাতে হবে তো, আর পল্টু তখন বারুদ যে সে তখন পল্টু বাদ দিয়ে বিধায়ক মার খেয়ে লাঠিয়ে পড়ে গেছে। তো আমি বললাম স্যার আমি তো আসবো, তাহলে তার সামনে দিয়ে যদি যাবি না, পিছন দিকে যে রেল লাইনটা ধরে আছে ওদিকে পালিয়ে যায়। আমি স্যার পল্টুকে ছেড়ে দিন। তো বলছে ওই বাগদিটাকে, আরে ব্রাহ্মণ তখন বাগদি হয়ে গেছে। তো বললো যে হ্যাঁ স্যার যা, দুজন পালা, কিন্তু পরে আমার সঙ্গে দেখা করবি। শৈলেন বিশ্বাস করবেন না, ও তার সেই দারুবাবুর ছেলে যে মেয়েটি ছিল, সেই মেয়েটিতে বিশ্বভারতীতে পড়তো, সে পরবর্তীকালে নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে যায়। শৈলেনের একটা অদ্ভুত একটা ক্ষমতা ছিল যে যেমন করে হোক এই সমাজটাকে পরিবর্তন করতে হবে। এবং সেই রসকে আমাকে একটুখানি সাপ্লিমেন্ট করতে হচ্ছে। আমাদের রঞ্জিত দা বললেন না, তারা যে সামাজিক পরিবর্তনগুলো নিয়ে এসেছিলেন, সেই পরিবর্তনগুলো ছোট ছোট কয়েকটা উদাহরণ বলছি। বোলপুর শহরের সমস্ত ডাক্তারদের ফিজ উনি বেঁধে দিয়েছিলেন, এর বেশি তুমি নিতে পারবে না। এছাড়া ছিল ওখানে যখন আমাদের বীরভূম তো খুব কষ্টের দেশ, তখন ছিল বন্ধক দিয়ে সব মানুষ বেঁচে থাকতো বিভিন্ন জায়গাতে। সেই বন্ধকি দ্রব্য উনি ফেরত দেওয়ার ব্যবস্থা করেছিলেন এবং বলেছিলেন যে সুদ নেওয়া চলবে না, যদি নিতে হয় তুমি খরচা বাবদ কিছু নাও। সমস্ত বন্ধকি কারবার বন্ধ হয়ে গেল। কাবুলিওয়ালার যারা ছিল তারা ওখান থেকে ছেড়ে চলে গেল। মজুদদার যারা এগেছিল, আমার জানি ভগৎ ভাই বলে একটা বিশাল কোম্পানি ছিল, তাদের সেই সময় ব্যাটারি পাওয়া যেত না। কোপাই নদীর তীরে দেখা গেল 1 লরি ব্যাটারি ফেলে দিয়ে পালিয়ে গেছে। এরপরে যেটা হলো, বোলপুরে একটা বড় লোকের ছেলে, আমার সম্ভবত তার নাম মনে আছে প্রভাত, সেই মেয়েটি টিপ টিজার ছিল, সে গাড়ি করে মোটরসাইকেল কিনেছিল। তখন তো না মোটরসাইকেলে চাপা হতো দুর্লভ ব্যাপার, সে চাপাতো, চাপিয়ে মেয়ে ঘোরাঘুরি করতো, মেয়েদের টিটপাড়ি করতো, অনেক সময় অনেক আজে বাজে ব্যবহার করতো। তো সোলেন বললে বেটাকে আমি শিক্ষা দেবো। তো একদিন হলোটা কি, ও আসছে আর আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ করে দাঁড়ার পর তাকে যে ট্রিটমেন্ট উনি দিলেন, ওই সেই ছেলেটি বোলপুর শহর ছেড়ে পালিয়ে গেল। এরপরে ঘটনা আরো আছে, সব কথা বলা যাবে না। বোলপুরে বিখ্যাত বল্লভজির একটা রাইস মিল ছিল। তো আজকে যে টাকা শোধ বইছে রাজনীতিতে, সে এসে বলল আমার বাড়ির সামনে আমার মামার বাড়ি, বলে এই ছেলেটাকে ডাকতো, আর তোর সঙ্গে শৈলেনের তো ভালো পরিচয় আছে, তোরা আমার কাছে 50,000 টাকা নিয়ে গেলি কেন? তো আমি ভাবলাম 50,000 টাকা তো আমাদের পার্টি থেকে অন্তত তার কাছ থেকে কেউ নেবে না। শৈলেনকে বললাম যে বাবুলাল বল্লভজির কাছে নিয়ে 50,000 টাকা কারা নিয়েছে পার্টির নাম করে। খুঁজতে 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 ও শৈলেন বার করে নিল যে দুজন নিয়েছে, তারা পার্টির কেউ নয়, পার্টির নাম দিয়ে তখন এই সমস্ত সব ব্যাপারটা বাচ্চাগুলো ছিল, তারা তাকে উদ্ধার করে নিয়ে এসে সেই টাকা ফেরত দিয়ে দিল। সেই টাকা ফেরত দেওয়ার পর বাবুলাল বলল ভাই ওকে বলছে, তুই তো মাংস খেতে পাস না, বামনের ছেলে, এই নে 500 টাকা নিয়ে মাংস খেয়ে লিগা তোরা। তুই যাই হোক, তার ওই যে মিলের মধ্যে একটা মাংস টাংস রান্না করা হচ্ছে, আর পিছন দিকে পুলিশের গাড়ি যখন ওই দিক দিকে মুলুকের রাস্তা ধরে আসছে, তখন শৈলেন কিন্তু বুঝতে পারতো কোন দিকে কিভাবে আসছে সব, এবং সে বলে চল পালিয়ে যায়। সে মাংস পুড়ে রইলো, ঝাঁপ মেরে সবাই পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চলে গেল একদম অজয় নদীর তীরে, সেখানে সারারাত্রি ধরে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গান গাইতে লাগলেন। আবার ফিরে এলেন, ফিরে আসার পরে আবার যথারীতি যেন সেই যেমন বলে না জলের মধ্যে মাছ অত্যন্ত স্বাভাবিকভাবে চলে, ও বোলপুর শহরের মধ্যে তার এমন একটা জনপ্রিয়তা ছিল এই শৈলেনের,
সে সর্বত্রগামী, সর্বত্র জায়গাতে চলে যাচ্ছে, কিন্তু পুলিশ তাকে ধরছেও না, ছুতেও পারছে না, এমন একটা অবস্থা। যে কোনো ভাবেই হোক তাকে মানে ধরার চেষ্টা করা হচ্ছে, কিন্তু পুলিশ তাকে ধরতে পারছে না। কারণ মানুষ বা যে সমস্ত নিপীড়িত মানুষ, যারা বঞ্চিত মানুষ ছিল, তার কোথাও না কোথাও শেল্টার দিয়ে দিত। একটা অবিশ্বাসের ঘটনা ঘটলো, একদিন পুলিশ তাকে তাড়া করছে এবং পুলিশ তাকে ফায়ার করেছে, এবং ওর স্বাস্থ্য টাস্থ্য খুব ভালো ছিল, যথেষ্ট ভালো ছিল। তো সে গুলিটা আকাশ দিয়ে উঠে যায়, বেরিয়ে যায় এবং শৈলেন মাটিতে পড়ে যায়। পুলিশ এসে তাকে লাথি মেরে দেখে যে মরে গেছে, কিন্তু মারা যায়নি। মারা যাওয়ার পরে আরো পিছনে তাড়াতাড়া করছে, তখন শৈলেন উঠে গিয়ে পাশে একটা কাজ টাজ করে সব ঝি চাকরদের একটা বস্তি ছিল, তাদের বাড়িতে ঢুকে গেল, এবং সেই একটা বাউলের গান টান গাইতো সেই মেয়েরা, তাদের বাড়ির লোকজন তাকে বললো তুমি ভিতরে ঢুকে যাও, আমরা দেখছি। পুলিশ খুঁজে বেড়াচ্ছে, মেয়েরা কত সাহসী হয়ে উঠেছিল দেখুন। বলে না, দরজা খোলা থাক। দরজা খোলা আছে, ভিতরে বসে আছে শৈলেন, আর বলছে পুলিশ বলছে আরে এখানে সেই মালটা এখানে ধরতে বাড়িতে ঢোকেনি তো? তো বলছে না, দেখে নাও কেন। পুলিশ চলে গেল। এইভাবে করতে করতে ও বললো যে যখন আমাদের আস্তে আস্তে একটা ঘটনা ঘটলো, একটা গ্রামের দিকে একটা ঘটনা ঘটলো, আমার মনে পড়ে এগুলো এক একটা বিপ্লবের পরিবর্তন সূচনা আমরা দেখতে পাই। তখন সেই গ্রামে গিয়ে দেখা গেল পুলিশ আক্রমণ করছে, এবং একজন কমরেড সেখানে, সেই ছেলেটি খুবই ভালো, ভীষণ মেরিটোরিয়াস এবং অত্যন্ত সম্পন্ন বলের ছেলে ছিল, কিষাণ চ্যাটার্জির সঙ্গে তিনি পার্টি করতেন, এবং সে বললো মোটটা মরবো, পুলিশের সঙ্গে লড়াই করে মরবো, কিন্তু আমরা সারেন্ডার করবো না। শৈলেন মিশ্র সেই মাঠের ধারে যে মাচা থাকে সেখানে আশ্রয় নিলেন। পুলিশ রাত্রে রেড করলো, ও মারা গেল। এবং যাদের জন্য সেই পুরো সংগঠনটা সেই সাঁওতাল বাড়ি, সাঁওতাল গ্রামটিকে তৈরি করেছিল, সেই দিন সেই সাঁওতাল পরিবারের তোদের জন্য আমাদের আজ এই দশা, তাহলে সে দেশের বিপ্লব কিভাবে সফল হবে? আমাদের কাছে একটা 500 গ্রাম আছে, সেখানে একজন ডাক্তার ছিল, সে বেশ নামকরা ডাক্তার, কিন্তু তার অনেক দোষ ছিল, বহু সুদের কারবার করতেন, বহু মেয়ে সর্বনাশ করেছেন, এবং তাকে ধরে নিয়ে সে মুক্তি যখন তাকে যখন বিচার করা হচ্ছে, তখন সেই পরিবারে একটা মেয়ে মারাও যায় তার হাতে। কিভাবে মারা গেছিল আমি জানি না, বোধহয় আত্মহত্যা করেছিল। তো সে তাকে বললো যে তুমি ওকে শাস্তি দাও, গুলি করে মারো। সে বলে না, বাউনের লোক, আমরা মারতে পারবো না। তার সুতরাং আমাদের দেশের এই যে একটা অদৃষ্টবাদ, এই অদৃষ্টবাদকে যেন আমরা আত্মীকরণ করে নিয়েছি, এবং আমাদের মধ্যে ঢুকে গেছে যে পরবর্তী জন্মে আমরা ঠিক এই সহ্য করতে পারলে আর পরবর্তী জন্মে আমরা ঠিক উচ্চ বর্ণে চলে যাবো। এই যে একটা চিন্তাধারা মানুষের মধ্যে গোপনে চলে গেছে, পার্টি সেই সমস্ত না বুঝে একটা রোমান্টিক ইউথ হয়ে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু পরবর্তীকালে বুঝতে পেরেছিল শৈলেন যে না, এই পথটা এই মুহূর্তে অন্তত সে পাথ অফ অ্যানিহিলেশন, হত্যার রাজনীতি চলতে পারে না, এবং এখান থেকে সে চলে যায়। এবং তার আত্মীয় স্বজনরা থাকে বিহারের কাছে, যে একটা জায়গা আছে যেখানে চক্রধরপুর, ওখানে গিয়ে সে আশ্রয় নেয়। তো তার কাকা বললো কিরে তুই নকশালি করতে করতে এখানে পালিয়েছে, এখানে আবার নকশালি করবি না তো? তো সেটা শোনার পরে ধূপ আমার আশ্রয়ের দরকার নাই বলে শৈলেন সে বাড়ি থেকে বেরিয়ে চলে আসে। বাড়ি থেকে বেরিয়ে চলে আসার পর সে কোনো না কোনো ভাবে অ্যারেস্ট হয়, এবং তার যে জেল জীবনের ঘটনা একটা বই লিখে গেছেন, 71-এর ডায়েরি, যদি আপনারা পড়ে দেখেন সেই সময়টাকে বুঝতে পারবেন। এই 71-এর ডায়েরিতে সেই দিনের বিপ্লবের সফলতা, বিফলতা এবং মানুষের বিশ্বাসঘাতকতা এবং মানুষের মধ্যে যে প্রেরণা, যে চেতনার যে ইতিহাস তিনি লিখে দিয়ে গেছেন, সেটা একটা অমূল্য দলিল হিসাবে আছে। আমার সঙ্গে তার প্রায়ই দেখা হতো। শেষ দিকে আমার কাছে বাড়িতে গিয়ে বললো, এই তোমার গাড়িটা একটু দেবে? হ্যাঁ, মানে কি ব্যাপার? আমি জয়দেব, আমার একটা অনুষ্ঠান আছে, সম্বর্ধনা আছে, আমি যাব। তো আমার মাথায় টুপি লাগানো থাকে দেখে বললো আমাকে টুপি বেছে দাও। তো বাড়ির ভিতরে সব থেকে ভালো টুপি যেটা ছিল আমার স্ত্রী তাকে দিলেন, খুব খুশি হলো। হ্যাঁ, এবং তিনি যে বেঁচে থাকার জন্য তার পারিবারিক যে যজমানি বৃত্তি, একটা মাঝে মাঝে আমার অবাক লাগে, মাঝে মাঝে যেখানে বিশ্বাস নেই অথচ পেটের দায় সেই যজমানি বৃত্তিও তিনি মানুষ করেছেন। অনেক সময় তাকে দেখা গেছে যে বিনা ফিজে চাকরি করছেন, কাজ করছেন। তার মৃত্যু, আমি আর বেশি বক্তব্য বাড়াতে চাই না, তার মৃত্যুটাও অনেকটা অবহেলার মধ্যেই হয়েছে। এমন একটা জায়গায় তাকে ভর্তি করা হলো যেখানে চিকিৎসার ভালো ব্যবস্থা নেই। সেখানে থেকে তাকে যখন নিয়ে গেল, তার হিমোগ্লোবিন পড়ে গেছে, তার রক্ত দিতে এত দেরি হয়েছে যে যখন দেওয়া হচ্ছে তখন তার শেষ শয্যায় সে চলে এসছে। তো এরকম একজন মহান বিপ্লবী সম্বন্ধে যতখানি বলা ভালো, এই সমস্ত ছেলেদের, এই সমস্ত মানুষদের কথা যত আলোচনা হবে, এই 70 দশক শুধু নয়, আজকে যে জগৎটা আমরা দেখতে পাচ্ছি, এই ভয়ঙ্কর পুঁজিবাদের যেটা,
যেটাকে আমরা বলছি ট্রিকল ডাউন থিওরি, তেলা মাথায় তেল যত দেবে নিচে তলায় সে লোকগুলো পাবে তাতেই খুশি। 5,000 টাকা 10,000 টাকা চাকরি পেয়ে এখন ছেলেরা মহা খুশি, তাদের কাছে এসব জিনিস ঢুকবে না। হ্যাঁ, উপরে তলাটা অনেক বড় হয়ে যাবে, পিরামিডের মতো একটা অর্থনীতি তৈরি হয়েছে। কিন্তু যারা সেই স্যাক্রিফাইস করে গেল, যে তারা অবদান রেখে গেল, যে চেতনরা রেখে গেল, তাদের কথা যেন আমরা স্মরণ করি এবং সেদিনটা যেন মনে করি যে এদের সামনে আর কিছুই ছিল না, একটা চিন্তা ছিল, যেটা আদর্শটা, বামপন্থী আদর্শটা, যার কোনোদিন মৃত্যু হয় না, সেটাকে বাঁচিয়ে রাখা এবং সংগ্রাম করে এটাকে প্রতিষ্ঠা করা। না হলে পর্যন্ত মার্কস তো বলে যায়নি সঙ্গে সঙ্গে সবকিছু বিপ্লব সফল হবে, একটা পর একটা ধাপ আসবে, একটা ধাপ পেরিয়ে যাবে, একটা প্রজন্ম আসবে, একটা প্রজন্ম তাকে গ্রহণ করবে, কখনো বিফল হবে। তো শেষ জীবনে ও আস্তে আস্তে সমাজ সেবার দিকে চলে গেছিল। এবং আপনারা জানেন যে একটা সময় ও বোলপুরের যে মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান হয়েছিলেন। হ্যাঁ, এবং অনেক কাজ করছেন বোলপুর যে সুপার মার্কেট এবং অন্যান্য জায়গাগুলো, বস্তি উচ্ছেদ, পড়া প্রণালী, ব্যাপার ট্যাপারগুলো ও নিষ্ঠার সঙ্গে করেছে, একটা পয়সাও কারো কাছে কোনোদিন নেয়নি। যেভাবে ও জীবনযাপন করেছে, সত্যিকারে একটা সৎ মানুষের, বিপ্লবীদের জীবন। হ্যাঁ, এবং মাঝে মাঝে ও খাবারের বাদ পিছাও ছিল না, আমি দেখেছি লক্ষ্য করে। তো মাংস খাওয়া থেকে ওর দাদু বলতে, এই শোন, আমার সামনেই বলছে, কুকুর কি খায় রে? তা বললে মাংস খায়। কুকুর কি করে জল পান করে? মুখ চেটে চেটে খায়। তা তুই কেন জল পান করে গ্লাসে জল খাচ্ছিস? তাহলে তুই মাংস কেন খাচ্ছিস? তাহলে তুই কি কুকুর? হ্যাঁ, এই ধরনের তাকে হেনস্থা মাঝে মাঝে পারিবারিক জীবনে পেতে হয়েছে। কিন্তু তার সহনশীলা স্ত্রী, আমার যেখানে শ্বশুরবাড়ি, সেখান থেকে তিনি এসেছেন, আমার সঙ্গে সেখানে দেখা হলো, কথা হলো না। কিন্তু পারিবারিক ভাবে তার যেখানে গেছেন তিনি, সেখানে তার একটা অদ্ভুত জনপ্রিয়তা ছিল। বাড়ি থেকে বেরোনোর পরে সামনে যে গাড়িটা ছিল যাচ্ছে, সে ওখান থেকে দাঁড়িয়ে বলে, আমাকে চাপাতে, কোথায় যাবি? বলে অমুক যাবে। ঠিক আছে, ওখানে নামিয়ে দেন। ওখানে গিয়ে দেখালো আরেকটা মোটরসাইকেল আসছে, উনি বলে, আয় আমাকে চাপিয়ে দে তো, কোথায় যাবি? ওই করে করে দেখতাম প্রত্যেকবার যেখানে যাবে সেখানেই পৌঁছে যেত। মৃত্যুর কদিন আগে ওইভাবে হিচহাইক করেই সে দুবরাজপুরে এসেছিল। দুবরাজপুরে এসে তার শরীরের যে এতখানি গন্ডগোল, শ্বাসকষ্ট, ডাক্তারবাবু বলতে পারেন সিওপিডি, সেটাকে সে উপেক্ষা করেছিল। আর তখন ঠান্ডা গরম চলছিল, সবটাকে সে সামালতে পারলো না। কিন্তু এমন একটা মানুষ আমাদের জীবনে দেখলাম, এমন একটা বিপ্লবীকে আমরা দেখলাম, তাকে ভোলা যায় না, তাকে ভোলা যাবেও না। তার প্রতি অশেষ শ্রদ্ধা, আপনাদের প্রতি ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।